প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো থাকা যেন হয় সবসময় সে কামনাই করি। এই করোনাকালীন সময়ে ঐতিহ্যবাহী ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত অনলাইনে ক্লাস দিয়ে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য নবম শ্রেণীর আর্থিক ব্যয় বিবরণীর অধ্যায়ের একটি ক্লাস করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমেই আর্থিক ব্যয় বিবরণী যেহেতু করব, আর্থিক বিবরণী কাকে বলে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। প্রতিটি প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক চিত্র জানার জন্য বছর শেষে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা আর্থিক বিবরণী বলে থাকি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ভিতরে টোটাল কি পরিমাণ অ্যাসেট আছে, কি পরিমাণ দায় আছে, কি পরিমাণ আয় আছে, কি পরিমাণ ব্যয় আছে, সব কিছুই এই চিত্রের মাধ্যমে আমরা একটা সঠিক চিত্রটা আমরা এই আর্থিক ব্যয় বিবরণী থেকে পেয়ে থাকি। তো আর্থিক ব্যয় বিবরণী মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার সার্ভিস কনসার্ন, আর একটা হচ্ছে মার্চেন্ডাইজ কনসার্ন, সেবামূলক প্রতিষ্ঠান। আর যেটাতে আমরা ক্রয় বিক্রয় করে থাকি, পণ্যদ্রব্য সংক্রান্ত যে ধরনের এক প্রতিষ্ঠান আছে যেখানে ক্রয় বিক্রয় করা, পণ্য উৎপাদন করে যেগুলোতে বিক্রয় করা হয়, এই ধরনের প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে নিজেও বিক্রি করে বা অন্য প্রতিষ্ঠানের মাধ্যমেও সে বিক্রি করতে পারে। তো আমরা আজকে এই ক্রয় বিক্রয় সার্ভিস কনসার্নের সেবামূলক প্রতিষ্ঠান নয়, আমরা মার্চেন্ডাইজ কনসার্নের বিষয়ের মাধ্যমে তোমাদের বইতে এই বিষয়টাই, তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই বিষয়টা একটু বেশি আসে, যার কারণে আমরা এই বিষয়টাই আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা। তো আর্থিক বিবরণীর প্রথম যে অংশটা, সেখানে আয় ব্যয় বিবরণী। এই আয় ব্যয় বিবরণীর মধ্যে প্রথমে তোমাকে কি করতে হবে? মোট মুনাফা নির্ণয় করতে হবে। দেখো, একটা প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয় করার জন্য তোমরা একটি শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারো। যেমন আমি এখানে দিয়েছি মোট মুনাফা সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা প্রথমেই নিট বিক্রয়, যদি তোমার অঙ্কে সরাসরি নিট বিক্রয় থাকে, আমি এখানে নিট বিক্রয় লিখব। যদি সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় থাকে, আমি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমি মোট মুনাফা পেয়ে যাব। যদি তোমার না থাকে তাহলে তোমাকে নিট বিক্রয় নির্ণয় করতে হবে। তো যেহেতু আমাদের এই অঙ্কে নিট বিক্রয় নেই, আসো আমরা নিট বিক্রয় নির্ণয় করার চেষ্টা করি। আমি আলাদাভাবে তুমি এখানেও করতে পারো, এখানেও করতে পারো। তো আমরা সরাসরি অঙ্কেই নিট বিক্রয়টা নির্ণয় করি। মনে করো একটা প্রতিষ্ঠানে বিক্রয় দেয়া আছে তোমার 2 লাখ টাকা, বাদ ফেরত 2,000 টাকা। তাহলে 1,98,000 টাকা বাদ তোমার যদি বাট্টা থাকে, ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা যদি বিক্রয় বাট্টা থাকে সেটাও বাদ দিতে হবে। মনে করো আছে 2,000 টাকা। তাহলে 1,98,000 থেকে 2,000 গেলে 1,96,000 টাকা যোগ অলিখিত বিক্রয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের ভেতরে যদি তোমার কোনো বাকিতে লেনদেন সংঘটিত হয়, সেই ক্ষেত্রে তোমার
এখানে যোগ হবে। মনে করো 4,000 টাকা, 2,000 টাকা। সাপোজ আমরা এগুলো তোমার দেওয়ার জন্যই দেয়া টাকা, তুমি তোমার ইচ্ছে অনুযায়ী তুমি টাকা দিতে পারো। তো কি দাঁড়ালো, 1,96,000 সাথে 2 যদি যোগ 1,98,000 টাকা। আমরা একটা কলাম মুছে 1,98,000 টাকা, অর্থাৎ আমরা নিট বিক্রয় পেলাম। বিষয়টা একটু খেয়াল করো, তোমরা প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, তাহলে আমরা 1,98,000 টাকা নিট বিক্রয় পেলাম। এখন আমি অঙ্ক করার সুবিধার্থে আমি এই নিট বিক্রয়টা মুছে দিই, আমি এটা উপরে নিয়ে যাই। নিট বিক্রয়, আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে জায়গা আছে, আমরা ওদিক থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা করে ফেলি, তাহলে এই সমস্যা হবে না। আসো আমরা এখানেই বিক্রিত পণ্যের ব্যয়টা করি। এখানে তুমি নিচে করাটাই বুদ্ধিমানের কাজ, কিন্তু আমার বোর্ডের জায়গায় না থাকার কারণে বিক্রিত পণ্যের ব্যয়টা আমি ওখানে করার চেষ্টা করতেছি। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথমে যে বিষয়টা থাকবে তুমি খেয়াল রাখতে হবে, প্রথমে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত কাকে বলে কাকে নিশ্চয়ই জানো। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে বছরের প্রথমে যে মজুত পণ্য নিয়ে কোম্পানি ব্যবসা কার্য পরিচালনা শুরু করে। মনে করো সে 20,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো জানুয়ারি মাসে। এই জানুয়ারি মাসে 1/1/2020 এটা হবে তার প্রারম্ভিক মজুত পণ্য, আর 31/12/2020 সেটা হবে তার সমাপনী মজুত পণ্য। অর্থাৎ বছর শেষে যদি কোনো পণ্য অবিকৃত অবস্থায় থেকে থাকে তাহলে সেটাকে আমরা সমাপনী মজুত পণ্য হিসেবে গণ্য করব। প্রারম্ভিক মজুত পণ্য আমরা নিলাম, সাপোজ এটাও আমরা 1 লাখ নিলাম, 1 লাখই নিলাম। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ হবে। কি যোগ হবে? নিট ক্রয় যোগ হবে। অর্থাৎ নিট ক্রয়টা কীভাবে বের করে, আমার এখানে জায়গার সংকুলনের কারণে আমি দেখাতে পারতেছি না। নিট ক্রয় হচ্ছে ক্রয়, ঠিক সেম বিক্রয় আমরা যেভাবে বের করেছি সেভাবেই ক্রয় থেকে কি বাদ যাবে, তোমার ক্রয় ফেরত বাদ যাবে, তারপর তোমার যদি বাট্টা থাকে বাট্টা বাদ যাবে, যদি অলিখিত কোনো ক্রয় থাকে তাহলে সেটা যোগ হবে, যোগ হয়ে বের হবে নিট ক্রয়। আমরা এখানে নিট ক্রয় নিলাম, নিট ক্রয় মনে করো আমি নিট ক্রয় পাইলাম 20,000। আমি ওখানে দিতে পারতাম, বাট এখানে তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আলাদাভাবে আমি নিয়ে দিলাম। নিট ক্রয়ের সাথে তোমার কি হবে, যদি প্রত্যক্ষ কোনো খরচ যদি জড়িত থাকে। খরচ দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, একটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স। পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত সকল খরচকে প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করা হয়। যেমন তুমি মিয়াবাজার থেকে 14 গ্রামে ট্রাকে করে পিকআপে করে তোমার প্রতিষ্ঠানে কিছু আলমারি তুমি সেখানে শিফট করবা। তো শিফট করার সময় তাৎক্ষণিক তুমি এই পিকআপ ভাড়া দিলা, অথবা রিক্সাতে করে তুমি কোনো মাল নিলা, জাহাজে করে তুমি কোনো মাল নিলা, এই ধরনের প্রত্যক্ষ কোনো খরচ যদি পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, এই ধরনের খরচকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ। তো ক্রয়ের সাথে কি যোগ হবে? প্রত্যক্ষ খরচ যোগ হবে। তা আমি সরাসরি প্রত্যক্ষ খরচ লিখলাম। তোমরা প্রত্যক্ষ খরচ কোন কোন বিষয়গুলো প্রত্যক্ষ খরচ, কোন কোন বিষয়গুলো পরোক্ষ খরচ, এগুলো তোমরা তোমাদের বই থেকে লিখে নিবে। তো আমি প্রত্যক্ষ খরচ এখানে লিখলাম। প্রত্যক্ষ, মনে করো সব কিছু প্রত্যক্ষ খরচ আমি অনেকগুলো পেলাম, 4টা থেকে 5টা প্রত্যক্ষ খরচ সেখানে আছে। তোমার মজুরি থাকতে পারে, তোমার বেতনও থাকতে পারে, অনেক সময় বেতনও মজুরি আবার অনেক সময় একসাথে থাকলে সেটা আয় ব্যয় বিবরণী নিট লাভ নির্ণয়ের আগে আমরা এটাকে লিপিবদ্ধ করি। তো এভাবে তোমার থাকতে পারে, এই বিষয়গুলো তোমরা বই থেকে জেনে নেবে। আমি সরাসরি এখানে প্রত্যক্ষ খরচ লিখলাম, অর্থাৎ নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচটা যোগ হয়।
তা আমরা এটা সরাসরি মনে করো সব খরচ মিলে আমি 20,000 টাকা পেলাম। কত পেলাম? তাহলে 1 লাখ, নিট ক্রয়টাও আমরা এটা 1,20,000, 1,40,000। এবার বাদ সমাপনী মজুদ, বাদ সমাপনী মজুদ মনে করো পেলাম 40,000। তাহলে কি হলো? 1,40,000 থেকে 40 যদি বাদ যায় তাহলে 1 লাখ টাকা। তাহলে আমরা পেলাম বিক্রিত পণ্যের ব্যয় পেলাম আমরা কত? এই যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেলাম বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেলাম 1 লাখ টাকা। আমি আগে বলেছি, শর্টকাটে বলেছিলাম মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা নিট বিক্রয় থেকে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, আমরা এগুলো অঙ্কের ভিতরে করতে পারি। বিক্রিত পণ্যের ব্যয় আমি অঙ্কের ভিতরে না করে আমি আলাদা করে, যেহেতু আমার এখানে জায়গা হচ্ছে না তার কারণে আমি আলাদা করে এখানে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা অঙ্ক করার সময় যদি বিক্রিত পণ্যের ব্যয় মিলে ট্রায়াল ব্যালেন্সে সরাসরি দেয়া না থাকে তাহলে তোমাকে এই অংশে অর্থাৎ নিট বিক্রয় নির্ণয় করার পরে এই অংশ এখানে নির্ণয় করতে হবে। তাহলে কি দাঁড়ালো? বাদ বিক্রিত পণ্যের ব্যয় আমরা কত টাকা পেলাম? 1 লাখ পেলাম। তাহলে 1,98,000 থেকে যদি 1 লাখ বাদ যায় 98,000। এটা হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোট মুনাফা নির্ণয়ের জন্য তোমাদেরকে আমি প্রতিটি সময় বলে থাকি, একজন পাকা রাঁধুনিকে খিচুড়ি পাকানোর জন্য কি করতে হয়? খিচুড়ি উপাদানগুলোর সাথে তাকে পরিচিতি লাভ করতে হয়। তেমনি একজন হিসাব বিজ্ঞানীকে হিসাবের উপাদান সম্পর্কে তোমার পরিচিতি লাভ করতে হয়। সে দৃষ্টিকোণ থেকে নিট বিক্রয় নির্ণয় করতে কী কী উপাদানগুলো আসে, তারপর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে কী কী উপাদানগুলো বিক্রিত পণ্যের ব্যয়ে অন্তর্ভুক্ত হয়, সেই বিষয়গুলো তোমাকে আগে তোমাদের ব্রেনে রাখতে হবে। কারণটা হচ্ছে তোমার কাছে একটা স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েডের স্মার্টফোন আছে, কিন্তু তোমার কাছে অ্যান্ড্রয়েড ফোনে কোনো সফটওয়্যার নেই। মনে করো তোমার ইয়েতে কোনো সফটওয়্যার নেই, তাহলে তোমার এই অ্যান্ড্রয়েড ফোনের কোনো দাম আছে? কোনো দাম নেই। তোমাকে সফটওয়্যার ইনস্টল করলে সেটাকে দিয়ে কাজ করতে পারবে। তো উপাদানের ক্ষেত্রেও এই যে নিট বিক্রয়ের কী কী উপাদানগুলো জড়িত, নিট ক্রয়ের সাথে কী কী উপাদানগুলো জড়িত, বিক্রিত পণ্যের সাথে কী কী উপাদানগুলো জড়িত, তুমি যদি এই বিষয়গুলো সঠিকভাবে তুমি তোমার ভেতরে নিতে পারো, তোমার ব্রেনে নিতে পারো, তাহলে আশা করা যায় তুমি মোট মুনাফা নির্ণয় করতে পারবে। তো আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী ক্লাসের সাথেই থাকবে। আমি ধারাবাহিকভাবে আর্থিক ব্যয় বিবরণীর উপরে তোমাদের ক্লাস নিতে থাকবো। কারণটা হচ্ছে সকল ছাত্রের অভিযোগ, তারা শুধু এই স্কুলে নয়, ম্যাক্সিমাম স্কুলে বেশিরভাগ ছাত্রের অভিযোগ তারা আর্থিক বিবরণীতে ভালো করতে পারে না। তো আমার ক্লাসগুলো যদি তোমরা দেখো, আশা করি তোমরা ভালো করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনায়।